সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমি মোসাম্মদ মেরিয়া খাতুন, সহকারী শিক্ষক, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়। শুরু করতে যাচ্ছি এসএসসি 2021 সালের প্রস্তুতিমূলক ক্লাস, বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম অধ্যায় থেকে। শিক্ষার্থীরা, এখানে সামান্য একটু তোমাদের সাথে কথা বলতে হবে, সেটি হচ্ছে শিক্ষা বোর্ড কর্তৃক যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, আমি সেখান থেকে সেই সিলেবাসটি উঠাই নিয়েছি এবং তাতে প্রথম অধ্যায় পড়ানোর কথা আছে। আশা করি তোমরাও এই সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গেছো এর মধ্যেই, কারণ আমাদের ওয়েবসাইটে এই সিলেবাস ছাড়ার কথা। তো শিক্ষার্থীরা, আজকে ইতিহাস পরিচিতি পাঠে আসলে আমার মেন প্রশ্ন আলোচনা করার কথা, কিন্তু যেহেতু এটি পুনরালোচনা এবং প্রস্তুতিমূলক, সেই লক্ষ্যে একটু কথা সামান্য বলেই আমি মূল পাঠে চলে যাব। সেটি হচ্ছে যে আমরা বাঙালি জাতি বা অন্য দেশের প্রত্যেকটা জাতির কিন্তু একটা অতীত থাকে, অর্থাৎ তাদের পূর্বপুরুষদের অতীত। সেটি কি ধরনের অতীত? তাদের খাদ্যাভ্যাস, ভাষা, চালচলন, আচার, রীতিনীতি, বীরত্বগাথা, অবদান, কৃতিত্ব, তারপরে শাসন নীতি, বিভিন্ন রকম এগুলো থাকে। তাই বর্তমানে আমরা যদি বলি যে ইতিহাসের কোনো প্রয়োজন নাই, আসলে তা না। অতীতের যে ঘটনা, সেখানে যদি কোনো ভুল থাকে সেখান থেকে আমরা শিক্ষা নেই, যদি কোনো গৌরবময় কাহিনী থাকে সেখান থেকে আমরা উৎসাহিত হই এবং সামনের দিনগুলোতে আরো আধুনিক বা আধুনিকায়ন হওয়ার চেষ্টা করি। তাই ইতিহাস প্রয়োজন আছে। তো আমরা তো আগেই বলেছি যে ইতিহাসের জনক যে হেরোডোটাস, তোমরা জানো, সেই হেরোডোটাস হিস্টোরি শব্দ থেকেই তোমার ইতিহাসের উৎপত্তি বলেছেন, আর উনি হিস্টোরিয়া শব্দটা প্রথম ব্যবহার করেন। পরবর্তীতে অবশ্য জার্মান ঐতিহাসিক লিও ফন র্যাঙ্কে আরো ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন, এবং আধুনিক কায়ন করার চেষ্টা চলছে। সংক্ষেপে বলে দিচ্ছি ইতিহাসের উপাদান। শিক্ষার্থীরা, প্রত্যেকটা জিনিসের উৎস থাকে। আমরা ইতিহাসগুলো কিভাবে জানি? শুধুই কি পড়া বই পুস্তক? তাহলে যখন বই পুস্তক ছিল না, বা তাদের ব্যবহার্য জিনিসপত্র বা কোনো আবিষ্কার, সেগুলো আমরা কিন্তু ব্যবহার করলে বা খুঁজলে পেলে আমরা বুঝতে পারি যে তখনকার মানুষগুলো কেমন ছিল। লিখিত উপাদানের মধ্যে তোমার আগেই হয়তো পাঠ্যপুস্তক আসবে, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজুস সিরাজের তবকাতি নাসিরি, আবুল ফজলের আইনি আকবরী, এগুলো। আর অলিখিত গুলো হচ্ছে তোমার মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত, দালান, এগুলো। আর আরেকটিও আছে, সেটি হচ্ছে ওই সব অধিবাসীদের রীতিনীতি, সামাজিক অর্থনৈতিক অবস্থা, ধর্ম, সভ্যতা, নগরায়ন, ব্যবহার্য জিনিস, এগুলো থেকেও কিন্তু আমরা ইতিহাসের সম্পর্কে জানতে পারি। পরবর্তীতে ইতিহাসের প্রকারভেদ আসে। তো ইতিহাসকে প্রথমত এবং প্রধানত, মনে রাখিও, দুই ভাগে ভাগ করা হয়। একটি ভৌগোলিক অবস্থানগত ও একটি বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক হচ্ছে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক, অর্থাৎ একেবারে লোকাল পর্যায়ে। তারপরে হচ্ছে আমার সমগ্র দেশ, অর্থাৎ জাতীয়, আর দেশের বাইরে আন্তর্জাতিক। আর বিষয়বস্তু ইতিহাস তোমার সরাসরি এর কোনো শ্রেণী বিভাজন নেই। এখন জেনে নেব যে ইতিহাসের স্বরূপ কেমন। ইতিহাস সত্যনিষ্ঠ তথ্য দেয়, তারপরে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতি ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ দেয়, তারপরে ইতিহাস গতিশীল, বহমান, তারপরে ঘটে যাওয়া ঘটনা সঠিক বিবরণও বর্তমান প্রজন্মের কাছে তোলা হয়। ইতিহাসের প্রথমে খুব একটা পরিধি বেশি ছিল না, অল্প কিছু নিয়ে ইতিহাস লেখা হতো, কিন্তু পরবর্তীতে ইতিহাস মানুষের যত চিন্তা, চেতনা, পরিকল্পনা, কার্যক্রম করছে, ইতিহাসের সীমাও কিন্তু বেড়ে যাচ্ছে। প্রাগৈতিহাসিক যুগের যে প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড শুধু খাওয়ার
খাদ্য সংগ্রহ ছিল আর কি। তারা কিন্তু আর কিছু চিন্তা ছিল না, খিদাই আসলে মানুষের সবকিছু সবচেয়ে বড় ছিল। তো যাই হোক, সময়ের বিবর্তনে ইতিহাস গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতিও কিছু অনুসরণ করছে। এখন আমরা সংক্ষেপে জেনে নিব যে ইতিহাস আমরা কেন পড়ব। জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা যদি সেটা সত্যি হয়, তাহলে আমাদের কাছে সেটি গৌরবময় ঐতিহ্যের এবং আমাদের দেশের জাতির সফল সংগ্রাম। তখন মানুষ কি হয়? দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। তাই আমাদের ইতিহাস পড়তে হবে। তারপরে ইতিহাস জ্ঞান মানুষকে সচেতনও করে। যেমন একটু আগেই বলেছি যে উত্থান পতন বা ভুল ভ্রান্তি, সেখান থেকে বর্তমানে মানুষ ভুল থেকে শেখে। দৃষ্টান্ত, কিছু উদাহরণও থাকে, যেমন কোন সময় কোন রাজা বা বাদশাহ, কোন শাসক কেমন ছিল সেটি। শিক্ষার্থীরা, এবার আমি তোমরা এই বই থেকে নিজেরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবে। আমি তোমাদের এখন বহু নির্বাচনী ও অনুধাবনমূলক প্রশ্ন সরাসরি চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে, ইতি শব্দের অর্থ কি? ইতি শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কে পৌঁছে দেয়? ইতিহাস। ইতিহাস কিসের মধ্যে অন্তহীন সংলাপ? বর্তমান ও অতীতের মধ্যে। ইতিহাস কিসের বিবরণ ও অতীতের ক্রমবিবর্তন? ইতিহাস কিসের বিবরণ? অতীতের ক্রমবিবর্তন এবং ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণ। সাম্প্রতিক ইতিহাস কি? বর্তমান সময়ের ইতিহাস। ইতিহাসের পরিসর কতটুকু? অতীত থেকে বর্তমান পর্যন্ত। ইতিহাস শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ইতি যোগ আস। ঘটে যাওয়া ঘটনাই ইতিহাস কে বলেছেন? ডক্টর জনসন। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। ইতিহাসের জনক কে? ঐতিহাসিক হেরোডোটাস। হিস্টোরিয়া শব্দের আবিধানিক অর্থ কি? সত্যানুসন্ধান বা গবেষণা। হেরোডোটাস কি অনুসন্ধান করেছেন? গ্রিস ও পারস্যের মধ্যে সংগঠিত যুদ্ধ। ইতিহাস কিসে পরিণত হয়? বিজ্ঞানে, তথ্য নির্ভর ও গবেষণায় বিষয়ে। র্যাপসনের মতে ইতিহাস কি? ঘটনার বৈজ্ঞানিক ও ধারাবাহিক বর্ণনা। প্রকৃতপক্ষে লিওপল্ড ফন র্যাঙ্কের মতে ইতিহাস কি? প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান এবং সত্য বিবরণ। লিখিত উপাদানের তিনটি উৎস কি? সাহিত্য, বৈদেশিক বিবরণ ও দলিলপত্র। দেশি সাহিত্য কর্মের উপাদানগুলো কি কি? বেদ, আবুল ফজলের আইনি আকবরী, মিনহাজ সিরাজের তবকাতি নাসিরি, কলহনের রাজতরঙ্গিনী। পরবর্তী হচ্ছে বিদেশি বলো। চৈনিক হচ্ছে ফাহিয়েন হিউয়েনসাং ইৎসিং, আর আফ্রিকান হচ্ছে ইবনে বতুতা। লামা তারনাথকে, তিব্বতীয় লেখক। অলিখিত উপাদানের পাঁচটি উৎস কি? মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত বা দালান। মহাস্থানগড় কোথায়? বগুড়া। পাহাড়পুর ও ময়নামতি কোথায়? রাজশাহী, নওগাঁ পাহাড়পুর, আর ময়নামতি হচ্ছে কুমিল্লা। ওয়ারী বটেশ্বর নরসিংদী। প্রত্নতত্ত্ব নিদর্শন বিশ্লেষণের ফলে কি পাওয়া যায়? ওই সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায়। কত বছর পূর্বে এদেশে নগর সভ্যতার অস্তিত্ব ছিল? ২৫০০ বছর পূর্বে। ইতিহাস বিরামহীনভাবে কি করে? অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়। সভ্যতার অগ্রগতির সাথে সাথে কি লেখা হচ্ছে? নতুন বিষয়ের ইতিহাস। পূরক ও পরিপূরক। মানুষ, সমাজ, সভ্যতা ও জীবনধারা। ভৌগোলিক ইতিহাস কত প্রকার ও কি কি? ২ প্রকার। স্থানীয় বা ভৌগোলিক ইতিহাস ৩ প্রকার, স্থানীয় বা আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিষয়বস্তু ইতিহাস কত প্রকার? ৫ প্রকার। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সাম্প্রতিক। ইতিহাসের বিষয়বস্তু কি? শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে
ইতিহাসের বিষয়বস্তু কি? মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের প্রথম বৈশিষ্ট্য কি? সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করা। ইতিহাসের তৃতীয় বৈশিষ্ট্য কি? এটি থেমে থাকে না, কারণ এটি গতিশীল ও বহমান। প্রাগৈতিহাসিক যুগের মানুষের কোন কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল? শুধুমাত্র খাদ্য সংগ্রহ। অর্থনীতি, সমাজ ও শিল্পকলার ইতিহাস কখন রচিত হয়? মার্ক্সবাদ প্রচারের পর। ইতিহাস মানুষকে কিভাবে সাহায্য করে? বর্তমান অবস্থা ইতিহাস পাঠ জরুরি কেন? দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে। ইতিহাস পাঠে কোনটির বিকল্প নেই? জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ়করণে। মানুষ ভালো মন্দ কখন বুঝতে পারে? উত্থান পতন, সভ্যতার বিকাশ এবং পতনের কারণ জানলে। ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন? দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে। মানুষের বিচার বিশ্লেষণের ক্ষমতা কিভাবে বাড়ে? ইতিহাস পড়লে। আধুনিক ইতিহাসের জনক কে? লিও ফন্ট র্যাঙ্কে। ইতিহাসে কিসের ঠাঁই নেই? আবেগের ও অতি কথনের। লিখিত ইতিহাসের বয়স কত? 2500 বছর। ইতিহাসের উপাদান কি? যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাই ইতিহাসের উপাদান। এই প্রত্নতাত্ত্বিক উপাদান কোথায় সংরক্ষিত থাকে? জাদুঘরে। কোন নিদর্শন অলিখিত উপাদান? প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কাদের বিবরণ গুরুত্বপূর্ণ উপাদান? বিদেশি পর্যটকদের বিবরণ। ইতিহাসের বিচরণ ক্ষেত্র কি? অতীতের ঘটনা প্রবাহ। ভাষা আন্দোলন বিষয়বস্তুগত ইতিহাসের কোনটির আওতাভুক্ত? সাংস্কৃতিক ইতিহাস। শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে অনুধাবন প্রশ্নগুলো একটু আলোচনা করে দিব। যদিও আমি এই সব প্রশ্নই তোমাদের গত বছর যখন তোমরা 10ম শ্রেণীতে, এবং দুঃখের সাথেই জানাচ্ছি যে তখন করোনা শুরু হয়েছিল এবং আমরা তোমাদের অনলাইনে ক্লাস নিয়েছিলাম, সেখানেই আমি এই ক্লাসগুলো করেছিলাম। তারই একটি পুনরাবৃত্তি, সামান্য একটু আলাদা। সেটি হচ্ছে তোমাদের আমি সৃজনশীল প্রশ্ন দিয়েছি বাড়ির কাজের জন্য, সেটি তোমরা পড়বে। প্রথম প্রশ্ন হচ্ছে, ইতিহাসের পরিসর কিভাবে বিস্তৃত হচ্ছে? শিক্ষার্থীরা, তোমরা তো জানো সময় থেমে থাকে না, মানুষের কর্মকাণ্ডও কিন্তু থেমে থাকে না। তাই মানুষের কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধির সাথে সাথে ইতিহাসের পরিসরও কিন্তু বিস্তৃত হচ্ছে। আজকের বা এখন যে ঘটনা, সেটি কিন্তু পরবর্তীতে অতীত ঘটনায় বা কোনো ঐতিহাসিক ঘটনা হলে তা ইতিহাসে পরিণত হয়। তাই দিন যত যাচ্ছে মানুষ ঘটনার নতুন নতুন জন্ম দিচ্ছে এবং এসব ঘটনার ক্রমবিবর্তন এবং অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠছে। তাই সভ্যতার অগ্রগতি, সময়ের বিবর্তনে ইতিহাস চর্চা এবং গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হচ্ছে। তাই ইতিহাসেরও পরিসর বিস্তৃত হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, ইতিহাস পাঠে কিভাবে আমাদের সচেতনতা বৃদ্ধি পায়? ইতিহাস পাঠে আমাদের সচেতনতা বৃদ্ধি পাওয়া মানে আমাদের অতীতে যে সমস্ত সময়ের বিবর্তনে যা ঘটেছিল তার যে ধারাবাহিক এবং সত্যনিষ্ঠ বিবর্তন, সেখানে মানব গোষ্ঠীর উত্থান পতন, ভুল ভ্রান্তি, সভ্যতার বিকাশ কিভাবে পতন হলো, সেগুলো কিন্তু আমরা কি করি, কারণগুলো আমরা জানছি এবং ভালো মন্দের কিন্তু আমরা পার্থক্য করতে বসছি এবং ভুল থেকে আমরা শিক্ষা নিচ্ছি। তাহলে এটি আমাদের কিন্তু পরবর্তীতে যখন আমরা শিক্ষা নিচ্ছি মানে কি, আসলে আমরা সচেতন হচ্ছি। এই যে মনে করো যে আমরা করোনা আমাদের কাছে একটা অজানা রোগ ছিল, মহামারী ছিল, কিন্তু আমরা সেখান থেকে কিছু ভুল ভ্রান্তির জন্য আমাদের হয়তো অনেকগুলো মানুষকে হারাতে হয়েছে, কিন্তু এখন আমরা যে সচেতন হচ্ছি, এটি আমরা ভুল থেকে শিক্ষা নিলাম এবং আমরা সচেতন হয়ে ভালো জীবনযাপন করতে পারছি এবং আমরা বেঁচেও যাচ্ছি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলা হয় কেন? তোমরা জানো যে ইতিহাস পাঠের যেমন প্রয়োজন আছে, তেমনি ইতিহাসের ব্যবহারেরও প্রয়োজন আছে। মানুষ যদি ইতিহাস না পাঠ করে তাহলে কিন্তু অতীতের যে সমস্ত দৃষ্টান্ত, ঘটনা, ভুল, উত্থান পতন, সমাজের রীতিনীতি, শাসন, এগুলো কিন্তু জানতে পারে না। যখনই সে জানছে এবং শিক্ষা নিচ্ছে, সচেতন হচ্ছে, তখন কিন্তু বর্তমানে সেটা কাজে লাগাচ্ছে।
তাহলে আমরা কি পেলাম? ইতিহাস আমাদেরকে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিচ্ছে, তাই তাকে এজন্যই দর্শন বলা হয়। ইতিহাসের সাথে মানুষের জীবনযাত্রার সম্পর্ক ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আবার বলছি যে ইতিহাসের মূল আলোচ্য বিষয় হলো মানুষ, মানুষের জীবনযাত্রা, আচার, রীতিনীতি, খাদ্য, পোশাক, চালচলন, কথা, ভাষা, সামাজিক জীবনযাপন সবকিছুই এর সাথে তোমার জড়িয়ে আছে। অর্থাৎ মানুষের যে চিন্তা ভাবনা, পরিকল্পনা যত শাখায় তোমার বিস্তৃত হচ্ছে, ইতিহাসটাও কিন্তু সেই দিকেই তোমার যাচ্ছে। অর্থাৎ আগের মানুষ একরকম ছিল, এখন হয়তো সেটি নেই, কিন্তু আমরা নতুন একটা চালু করছি, সেটাও কিন্তু সেই ইতিহাসেরই একটা বিবর্তনের ফল। অর্থাৎ মানুষকে নিয়েই কিন্তু সবকিছু, মানুষকে বাদ দিয়ে কিছুই না। তাই শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আমরা যাই বলি না কেন, সবকিছুই কিন্তু মানুষের জীবনকে ঘিরে। আর মানুষের জীবনকে ঘিরেই যত বিস্তৃত, আর মানুষের সাথে, মানুষের জীবনযাত্রার সাথে ইতিহাসের সম্পর্কটাও তেমন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইতিহাসকে কেন অতীতের ঘটনা বলা হয়? ইতিহাসকে কেন অতীতের ঘটনা বলা হয়? আমরা আবারও বলছি যে একজন বলেছেন, একজন ঐতিহাসিক বলেছেন যে অতীতের ঘটে যাওয়া ঘটনাই ইতিহাস। তাহলে তো আমরা বুঝতেই পারছি যে অতীতের ঘটনাই যদি ঘটনা হয়, তাহলে বর্তমানের বিষয়ের যে ক্রমবিবর্তন এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে যে ইতিহাস গড়ে উঠেছে, আর সেই ক্রমবিবর্তনের বস্তুনিষ্ঠ বিবরণ কিন্তু ইতিহাস। বস্তুনিষ্ঠ বলতে কি বোঝায়? তোমরা আবার মনে করো না যে বস্তু বলতে কোনো কিছু। বস্তুনিষ্ঠ হচ্ছে তোমার যার পরে সত্যের সম্পর্ক আছে, যেখানে কোনো কল্পকাহিনী নাই, আবেগের প্রশ্ন নাই, এগুলো। ইতিহাস শব্দটি আমরা আসলেও জানি যে ইতিহ এবং আস, যার কথা ছিল যে এরূপ বা এরকম ঘটেছিল, তাই যা কিছু ঘটে তাই ইতিহাস, যা কিন্তু ঘটে না তা কিন্তু ইতিহাস নয়। অর্থাৎ ইতিহাস যেহেতু অতীত নিয়ে অনুসন্ধান করে, গবেষণা করে, যার জন্য অতীতের ঘটনা বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইতিহাস পাঠে আমরা কিভাবে আত্মবিশ্বাসী হই? শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছি যে ইতিহাস আমাদের অতীত থেকে শিক্ষা দেয়, ইতিহাস আমাদেরকে অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা দেয়। তাহলে যদি আমরা ইতিহাস এবং আমাদের গৌরবময় যে জীবন ছিল আমাদের পূর্বপুরুষদের, তাদের অবদান ছিল, আমাদের যে কাহিনী, আমাদের জীবনযাপন উন্নত ছিল, সেটি যখন আমরা জানি, তখন কিন্তু আমাদের মধ্যে একটি জাতীয় চেতনা এবং ব্যক্তিক চেতনাও কিন্তু জেগে ওঠে। ব্যক্তি নিজে চেতনা হয় বা সচেতন হয় বা আধুনিকায়ন হয় বা যেটাই হোক না কেন, তখন তারপরে তাকে আবার জাতীয় চেতনার ক্ষেত্রেও এগিয়ে নিয়ে যায়। একটি জাতির ঐতিহ্য এবং অতীতের যে গৌরবময় ইতিহাস, তা একটি জাতিকে বর্তমানের মর্যাদাপূর্ণ কর্মতৎপরতায় কিন্তু উদ্দীপ্ত করতে পারে। সর্বোপরি ইতিহাস পাঠ চেতনাবোধ জাগ্রত করে এবং মানুষকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। ছোট্ট একটু উদাহরণ দেই। মনে করো তোমার বাবা বা তোমার দাদা হয়তো এমন একজন ব্যক্তি ছিলেন, হয়তো খুব সফল সার্থক একজন মানুষ ছিলেন, বা একজন বিখ্যাত মানুষ ছিলেন, একজন হয়তো ভালো দেশপ্রেমিক ছিলেন, বা ভালো যে কোনো হোক না কেন, সমাজের যে সেক্টরে থেকে সে যদি কোনো ভালো কাজ করে যান, তাহলে সেটি কিন্তু অবশ্যই তোমাকে উৎসাহিত করবে। এটিই হচ্ছে যে ইতিহাস আমাদের অতীত সম্পর্কে কিন্তু জ্ঞান দান করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইতিহাস অতীত হলে বর্তমানমুখী। আবারও বলছি আমরা যে বর্তমানের সকল বিষয় কিন্তু অতীতের ক্রমবিবর্তন এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে। আর অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবর্তনই হলো ইতিহাস। বর্তমান সময়েও ইতিহাস লেখা হয়, সুতরাং ইতিহাস অতীত হলেও তা বর্তমানমুখী এবং বর্তমান পর্যন্ত বিস্তৃত। সেটি কিভাবে আরেকটু ক্লিয়ার করে দেই, যে মনে করো আগে যেটি লেখা হয়েছে সেটি আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, আর আজ যেটি বা আগামীকাল যেটি লেখা হবে সেটি কিন্তু বর্তমান, অর্থাৎ তোমার সাম্প্রতিক ইতিহাস। এটি তোমরা মনে রাখবে। তাই ইতিহাস আমাদের কিন্তু কি বলছে, যে অতীত হলেও এটি বর্তমানমুখী, অর্থাৎ থেমে নেই, এটি পর্যায়ক্রমে কিন্তু লেখা হচ্ছে এবং ধারাবাহিকভাবে লেখা হচ্ছে। এটি ইতিহাস কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। ইতিহাসকে লিখিত দলিল বলা হয় কেন? আমরা জানি যে ইতিহাসের মানব জাতি যে অতীত ঘটনা তা প্রবাহের লিখিত দলিল। আমরা
ইতিহাসকে মানব জাতির ঐতিহ্য বলছি। যে সকল তথ্য প্রমাণকে সামনে রেখে ঐতিহাসিক সত্যকে আমরা প্রতিষ্ঠিত করি, সেটাই হলো ইতিহাসের উপাদান। মানুষের গুরুত্বপূর্ণ অর্জন বা মানব সমাজ সভ্যতার উন্নতি এবং অগ্রগতিতে যেগুলো অবদান রাখতে সক্ষম হয়েছে, তা সবই ইতিহাসের বিষয়। এ কারণেই ইতিহাসকে লিখিত দলিল বলা হয়। মনে করো আমরা সেই গ্রিকদের যে যুদ্ধ, রোমানদের যে যুদ্ধ, তারপরে তোমার রানী ইউক্লিপটাস, সরি, এটি হবে একটি যুদ্ধ হয়েছিল হেলেনকে নিয়ে, ট্রয়ের যুদ্ধ, হ্যাঁ মনে হচ্ছে। এটি কিন্তু লিখিত ইতিহাস। আমরা যদি এটি লেখা না থাকতো, কোথায় গ্রিক আর আমরা বাংলাদেশ, এটি কিন্তু আমরা লেখা থেকে পেয়েছি। এবং রোমানদের সাথে পারস্যের যুদ্ধ, এই যে তোমরা বর্তমানে সিরিয়াল দেখো, এগুলোও কিন্তু লিখিত দলিলের উপরে। গ্রিকদের যে তোমার আলেকজান্ডার আমাদের ভারতবর্ষে এসেছিলেন, এগুলো কিন্তু সবই লিখিত দলিল। তাহলে আমরা যদি লেখা না থাকতো, তাহলে কিন্তু আমরা এটা জানতে পারতাম না। সেজন্যই বলা হয়েছে যে ইতিহাস হচ্ছে লিখিত দলিল একটি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আলাদা। জ্ঞানার্জনের নানা শাখার সাথে ইতিহাসের রচনা ও উপস্থাপনা কিন্তু আলাদা এবং স্বতন্ত্র, তাই এটি অন্য বিষয় থেকে আলাদা। কেননা অতীত নিয়ে আলোচনা করাই হচ্ছে ইতিহাসের কাজ। আর মনে করো যদি বিজ্ঞান হয়, সেটি ধাপে ধাপে গবেষণা করে আগাচ্ছে। তোমার যদি বাংলা হয়, সেটি সাহিত্য। যদি ধর্ম হয়, সেটিও শাশ্বত, কোনো বদল নেই। কিন্তু ইতিহাসটা কিন্তু ধারাবাহিকভাবে তোমার আলোচনা করছে মানুষের কাজ নিয়ে, পোশাক নিয়ে, খাবার নিয়ে, জীবনযাত্রা নিয়ে, শাসন নিয়ে, উত্থান পতন বা কোনো গৌরবময় ইতিহাস নিয়ে বিভিন্ন বিষয় কিন্তু এর মধ্যে নেই। তাই ইতিহাসে কিন্তু কোনো আবেগ নাই। যেমন সাহিত্যে আবেগ আছে, তথ্যহীন নাই। যেমন উপন্যাস আমরা হয়তো কল্পকাহিনী দিয়ে পড়ি, ইতিহাসে কিন্তু এগুলো নেই। তাই এই সমস্ত বৈশিষ্ট্য আমরা যদি দেখি বা বুঝতে পারি, তাহলে আমরা দেখছি যে ইতিহাস জ্ঞান বিজ্ঞানের অন্যান্য সব বিষয় থেকে আলাদা। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস বলতে কি বোঝায়? ভৌগোলিক অবস্থানগত ইতিহাস হচ্ছে যে ইতিহাসের মাধ্যমে ঐতিহাসিক ঘটনা অবস্থানগত প্রেক্ষাপট জানা যায়, তাই হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। অর্থাৎ ভৌগোলিক অবস্থানগত, আমি আগে তোমাদের বলেছিলাম যে 3 রকম: স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস, আমাদের দেশের যুদ্ধ হচ্ছে জাতীয় ইতিহাস, এবং চাকমা জাতির বিবরণ হচ্ছে স্থানীয় ইতিহাস। শিক্ষার্থীরা, এবার আমি পরের প্রশ্নে যাচ্ছি। ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক কেন বলা হয়? তো আমরা আগেই কিন্তু প্রশ্ন আলোচনার সময় বলেছিলাম যে ঐতিহাসিক হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক, কারণ উনি হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন তার গবেষণা কর্মের নামকরণে। আর এর মানে হচ্ছে আবিধানিক অর্থ। আবিধানিক বলতে একেবারে গোড়ার কথা। এটি হচ্ছে সত্যানুসন্ধান এবং গবেষণা। হেরোডোটাস বিশ্বাস করতেন যে ইতিহাস হলো যা ছিল এবং সত্যিকার অর্থে ছিল এবং যা সংঘটিত হয়েছিল তার অনুসন্ধান করা আর লেখা। যেমন গ্রিকদের যুদ্ধ রোমানদের সাথে, এগুলো। হেরোডোটাস প্রথম ইতিহাস ও অনুসন্ধান দুটি ধারণাকে একসাথে সংযুক্ত করেন এবং তিনি গবেষণা করতে থাকেন। সেই গবেষণার ফলেই কিন্তু ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে এবং পরিপূর্ণভাবে হয়ে ওঠে একটি তথ্য নির্ভর বিষয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদানের বর্ণনা দাও। ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে এটি অলিখিত বস্তুগত উপাদান। শিক্ষার্থীরা, আমরা যখন লিখিত পাই না কোনো দেশের, যদি আমরা দেখি মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত, দালান, এগুলো সম্বন্ধে কিন্তু যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি বৈজ্ঞানিকভাবে, তাহলে কিন্তু সেই সময়কার অধিবাসীদের, মনে করো যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, তারপরে তাদের ব্যবহার্য জিনিসপত্র, তাদের মন কেমন ছিল, তারা কেমন মেজাজের লোক ছিল, তাদের খাদ্য রুচি, এগুলোও কিন্তু কিছুটা হলেও আঁচ করতে পারা যায়। যেমন সিন্ধু সভ্যতা, পাহাড়পুর, ময়নামতি, মহাস্থানগড় প্রভৃতি স্থানের প্রত্নতাত্ত্বিক উপাদানের কথাগুলো যদি আমরা দেখি, তাহলে তখনকার রাজনীতি, অর্থনীতি, সামাজিক অবস্থা সম্পর্কে বেশ ভালোই কিন্তু আমরা জানতে পাই। সমাজের জীবনই হচ্ছে ইতিহাস। এটি
বলতে কি বোঝায়? সমাজের জীবন বলতে ইতিহাস হচ্ছে মানুষ সামাজিক জীব। কারণ সমাজকে নিয়েই মানুষের জীবনকে, সমাজের জীবন মানেই হচ্ছে মানুষের জীবন। অর্থাৎ সমাজকে বাদ দিয়ে মানুষ না, আবার মানুষকে বাদ দিয়েও কিন্তু তোমার সমাজ নয়। প্রথম মানুষ যখন খাদ্য সংগ্রহের মাধ্যমে যখন সীমাবদ্ধ ছিল, তখন কিন্তু মানুষের কিন্তু কোনো ইতিহাস ছিল না। কিন্তু পরবর্তীতে মানুষের যখন মেধা মনন যখন হলো, তারা বুঝতে পারলো যে আমাদের বাঁচতে গেলে সঙ্গী দরকার, তখন তারা কি করলো? মানুষের সাথে মিশলো, ইশারা ইঙ্গিতে তারা কি করলো? মনের ভাব প্রকাশ করতে লাগলো। এভাবে কিন্তু আস্তে 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 তারা তাদের জীবনকে আগায় নিতে লাগলো। এবং পরবর্তীকালে সমাজের জীবন যে মানুষের জীবনযাত্রা বিভিন্ন রকম, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনীতি জীবন, শাসন নীতি, খাদ্যাভ্যাস, এগুলো হচ্ছে সমাজের, এই জন্য বলা হয়েছে যে মানুষের সমাজের জীবনই হচ্ছে ইতিহাস। ইতিহাসের বিষয়বস্তু বলতে ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে যেমন শিলালিপি, ইমারত, তারপরে লিখিত উপাদান, এগুলোই কিন্তু মোটামুটি আমাদের ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের বিষয়বস্তু আবার তোমার বিভিন্ন যে আমাদের সামাজিক জীবনের যে বৈশিষ্ট্য, স্বরূপ, এগুলোও কিন্তু ইতিহাসের বিষয়বস্তু। তাই ইতিহাসের বিষয়বস্তু ভৌগোলিক আছে, স্থানীয় আছে, আবার জাতীয় আছে, এগুলো। ইতিহাসকে মানব জাতির আত্মপরিচয়ের এক বিশ্বকোষ বলা হয় কেন? ইতিহাসকে মানব জাতির এক বিশ্বকোষ বলা হয় এ কারণেই যে ইতিহাসের জ্ঞান মানুষকে আত্মপ্রত্যয়ী হতে শিখায়, নির্দেশনা দেয়, দেশ জাতি সম্পর্কে, নিজের সম্পর্কে সচেতন করে তোলে। মানুষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে, মানুষ ভুল থেকে শিখে এবং মানুষ সচেতন হয়ে ওঠে। যার জন্যে কিন্তু পরবর্তীতে আমাদের যে মানুষের জীবনযাত্রার যে পরিবর্তন, সেটি তোমার হচ্ছে মানব জাতির যে আত্মপরিচয়ের ক্ষেত্রে একটি বিশাল মাইলফলক। এবং মানুষ যখন কি করে? মানুষকে সচেতন করে, তার আত্মমর্যাদা বৃদ্ধি করে, তাদের পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাস জানে। এক কথায় এই জন্যেই কিন্তু মানুষের ইতিহাসকে মানব জাতির আত্মপরিচয়ের বিশ্বকোষ বলা হয়। শিক্ষার্থীরা এরপরে শিক্ষার্থীরা আমি তোমাদের এখন কয়েকটি শর্টে দেখো, তোমরা সৃজনশীল প্রশ্ন আমি দিয়েছি, এটি একটু কষ্ট করে হলেও তোমরা লিখবে। এই 4টা প্রশ্নই তোমাদের বাড়ির কাজ থাকলো, সুন্দর করে তোমরা আলাদা একটি খাতায় লিখবে। এবং যেহেতু তোমরা অবশ্যই, এটা তো সত্য যে দেখে লিখবে, যার জন্যে তোমরা দেখে ক, খ, গ, ঘ এগুলো মাঝখানে লিখবে এবং তোমরা আলোচনা করবে নিজেরা। এর বাইরেও তোমরা আরো পড়াশোনা করবে, যেহেতু প্রস্তুতিমূলক ক্লাস। আমি কি আর এত শর্ট সময়ে বা অল্প সময়ে সবকিছু তো তোমাদের দিতে পারছি না, কারণ তোমাদেরকে ভালো করতে হবে। তাই তোমাদের দায়িত্বটাও বেশি। আমার দায়িত্ব তো আছেই অবশ্যই, তোমাকে গড়ে তোলা, তোমাকে তৈরি করে নেওয়া, ভালো করার। কিন্তু তারপরও তোমরা বাড়িতে বসে সময়টাকে নষ্ট করবে না, অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং এই বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই আলাদা খাতায় নোট করে রাখবে। আর এর সাথে তোমার বহু নির্বাচনী এবং অনুধাবনগুলো লিখে রাখবে। আল্লাহ যদি রহম করে আমরা স্কুলে পরবর্তীতে একটি দেখবো আমি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো